এসে আমরা কিছু নতুন শিখি। আজকে আমি জিওগ্রাফির ক্লাস নিয়েছি। ডব্লিউবিএস বেঙ্গল পুলিশের যতগুলো এক্সাম হয়েছিল তাদের উপর ভিত্তি করে যে প্রিভিয়াস এর ক্লাসের সিরিজ চলছে তারই আজকে রয়েছে জিওগ্রাফির দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাস আগে আলোচনা করানো হয়েছে, সেগুলো যদি না দেখে থাকো তো প্লেলিস্টে যেয়ে দেখতে পারো। এই প্রিভিয়াস এর ক্লাস করে লাভ কি? প্রথমত যে প্রশ্নগুলো রিপিট হয় সেগুলো হুবহু কমন পাবা। দ্বিতীয়ত তোমাদের সাবজেক্ট যেরকম জিওগ্রাফির হচ্ছে, তো জিওগ্রাফি থেকে কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয় সেটার প্যাটার্ন বুঝে যাবা। যখন প্যাটার্ন বুঝে যাবা কতটা পড়তে হবে এবং তোমার কনফিডেন্ট অটোমেটিক বেড়ে যাবে কি না এতটাই পড়তে হবে, ঠিক? তো চলো আজকের ক্লাস স্টার্ট করি। তার আগে বলি, এই যে ক্লাসটা হচ্ছে আজকের, তার পিডিএফ আমি কোথায় প্রোভাইড করি? তো সেই আমি টেলিগ্রামের চ্যানেলে প্রোভাইড করে দিই, পুরোপুরি ফ্রি। তোমরা যদি একটু লক্ষ্য করবা তো ম্যাথের যে ম্যাক্সিমাম পার্ট আলোচনা করা হয়েছে তাদের সাথে সাথে আমি চ্যাপ্টার অনুযায়ী পুরো একটা চ্যাপ্টার হতো আমি প্রোভাইড করে দিতাম। তো এখনো যদি খুঁজো যেয়ে ওখানে তো পেয়ে যাবা ম্যাথের। আর যদি ম্যাথের প্রিভিয়াস এর ক্লাস না দেখে থাকো তো প্লেলিস্টে যেয়ে দেখতে পারো, ক্লিয়ার? প্লেলিস্ট তৈরি করা রয়েছে, সেখান থেকে দেখতে পারো। এবং পিডিএফ যদি পেতে চাও তো টেলিগ্রামে যেয়ে জয়েন্ট হয়ে যাবে, সেখানে রয়েছে দেওয়া। এবং আজকের ক্লাসের পিডিএফ আমি টেলিগ্রামে প্রোভাইড করে দেব। এবং পার ডে কারেন্ট অ্যাফেয়ারও আমি প্রোভাইড করে দিচ্ছি। ফেসবুক পেজে যে জয়েন্ট হয়ে যাওয়া বিভিন্ন রকমের খবর শর্ট টট দিয়ে থাকে, ঠিক? তো চলো আজকের ক্লাস স্টার্ট করি। তো দেখো আমাদের কি রয়েছে 21 নম্বর, কারণ 20 পর্যন্ত হয়েছিল। এখানে কি বলছে, মেন গ্রুপ বনভূমি গাছ হলো। মেন গ্রুপে বনভূমির গাছ কি? তো দেখো মেন গ্রুপ কাকে বলা হয়? নোনা জলে যে উদ্ভিদগুলো জন্মায় তাদেরকে বলা হয় মেন গ্রুপ উদ্ভিদ। আরো একটা নাম রয়েছে এর, হ্যালোফাইট। কি নাম রয়েছে? হ্যালোফাইট। খুব ইম্পর্টেন্ট, হ্যালোফাইট। হ্যালোফাইট এরই নাম, ঠিক না? হ্যালোফাইট রয়েছে। তো এই হ্যালোফাইটে কয় ধরনের উদ্ভিদ জন্মায়? তো অনেকই উদ্ভিদ জন্মায়, যেটা ৩টা উদ্ভিদ রয়েছে যেগুলো এক্সামে বারবার করে জিজ্ঞেস করায়। তো দেখো এখানে অপশনে দিয়েছি, এ নম্বর শিশু ও গর্জন বলেছে, শাল, মেহগুনি বলছে, গরান ও গেও বলেছে। তো এই অপশনগুলো দেখো, খস বা ফার বলেছে। তো এই অপশনের মধ্যে আমাদের এখানে রাইট হয়ে যাওয়া বি নম্বর। তো এখানে ৩টা উদ্ভিদ, যে ৩টা উদ্ভিদ জন্মায় লোনা মাটিতে সেগুলো দেখে নাও। সুন্দরী জন্মায়, সুন্দরী, গরান আর একটা গেয়। তো এই ৩টে জন্মায়। যখনই এখান থেকে প্রশ্ন তোলা হয় তো ম্যাক্সিমাম আরো উদ্ভিদ রয়েছে, বাট এই ৩টা থেকে ৯০% তোলা হয় কি এই ৩টাকেই নেওয়া হয়, ক্লিয়ার? এই যে নোনা জলের মাটিতে জন্মায় তাদেরকে আমরা হেলোফাইট বা ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদ বলে থাকি। তারও তো জায়গা রয়েছে, তাদেরকে কি বলে থাকি? আমি একটু রিমুভ করছি এগুলোকে আর দেখাচ্ছি কত ধরনের উদ্ভিদ হয়। কত ধরনের উদ্ভিদ হয়? ৪ ধরনের হয়। প্রথম ধরনের উদ্ভিদকে আমি বলি মেসোফাইট। কি বলছি? মেসোফাইট। এগুলো সাধারণ উদ্ভিদ যেগুলো আমরা দেখতে পাই। দেখতে পাই বলতে যেগুলো মেসোফাইট, যেরকম আম, কাঁঠাল, এইগুলো হচ্ছে সাধারণ মানে মেসোফাইট, সাধারণ উদ্ভিদ। এবং জেরোফাইট উদ্ভিদ কাদেরকে বলা হয়? জেরোফাইট উদ্ভিদ তাদেরকে বলা হয় যেগুলো জঙ্গলে জন্মায়। জেরোফাইট আমি একটু লিখে দিচ্ছি, ৪ ধরনের উদ্ভিদ। তো তোমাদের একেবারে পুরোপুরি এখান থেকে যেখান থেকে তুলুক না কেন তোমরা ক্লিয়ারিটি করতে পারবা। জেরোফাইট, জেরোফাইট কাঁটা জাতীয় উদ্ভিদ যেগুলো, কাঁটা জাতীয় মানে জঙ্গলে যেগুলো জন্মায় তাদেরকে আমরা জেরোফাইট বলি। যেরকম মরুভূমি অঞ্চলের উদ্ভিদকে আমরা কি জেরোফাইট বলে থাকি, যেরকম বাবলা, ফণি, মনসা, এই উদ্ভিদগুলো। তৃতীয় হচ্ছে আমাদের হাইড্রোফাইট। হাইড্রোফাইট নাম শুনে কিরকম মনে হচ্ছে? জলে, জলজ উদ্ভিদ এগুলো। যেরকম জলজ উদ্ভিদ কি? কুচরি, কুচরি পানা, পদ্ম আর শালক, এই উদ্ভিদগুলো। আর চতুর্থ হচ্ছে হেলোফাইট, আমি যেটা বললাম লোনা মাটিতে যে উদ্ভিদগুলো জন্মায় তাদেরকে আমরা বলি হেলোফাইট। হেলোফাইটের আমি ৩টা নামও লিখে দেখালাম, সুন্দরী, গেও, গরান। আর এদের কি পয়েন্ট গুলোও নেওয়া হয়েছে এটা পেয়ে যাওয়া, ঠিক? এটা পিডিএফ এর সাথে পাওয়া। তো এটা লেখা যেটা আছে ওটাও পিডিএফ এর সাথে পেয়ে যাবে, তো তোমাদের লাভ হবে অলরেডি, ঠিক? বেশি লাভ হবে। দেখো এখানে বলছে লোনা মাটিতে জন্ম প্রবেশ করে তাদেরকে আমরা কি বলছি? মেনগ্রোভ অরণ্য বলে থাকি। দেখো উদ্ভিদগুলোর নাম দেওয়া রয়েছে, অনেকগুলো গাছ দেওয়া রয়েছে। এগুলো গাছের মধ্যে এই গাছগুলো খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট দেখি। দেখো ২২ নম্বরটা আমাদের কি বলতে চাইছে? অরুণা
অরুণাচল প্রদেশের রাজধানী কি? তো অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর, ইম্ফল, আইজল, কোহিমা। এটা তো সবারই জানা থাকারই কথা। তো ইটানগর, ঠিক না? ইম্ফল কার রাজধানী? মণিপুরের রাজধানী। আর কোহিমা কার রাজধানী? নাগাল্যান্ডের রাজধানী। এখানে প্রত্যেকটা রাজধানী নেওয়া হয়েছে। দেখো ম্যাপই নেওয়া হয়েছে, তো পুরোটাই রাজধানী দেওয়া রয়েছে। তোমাদের অ্যাটাচ করে দিলাম এর সাথে, কি যখন যদি দেখতে যাও তো পুরোটা দেখতে পাবে। সত্যব্রত ড্যাম যে অঞ্চলে গিয়েছিল, সত্যব্রত ড্যাম একটা মানুষের নাম, সে কোন কোন অঞ্চলে গিয়েছিল তার কথাটা বলতে চাইছে এখানে। তো উত্তর মেরুতে গেছিল, না মাউন্ট এভারেস্ট, না দক্ষিণ মেরুতে? তো মাথায় রাখবে সব জায়গায় গেছিল, মানে এই তিনটাই জায়গায় গেছিল, উত্তর মেরুতে গেছিল, মাউন্ট এভারেস্ট আর দক্ষিণ মেরুতেও গিয়েছিল সত্যব্রত ড্যাম। এবার যদি জলপথের কথা বলো, বিশ্বের প্রথম জলপথ, জলপথ বিশ্বের প্রথম জলপথে পৃথিবীকে ভ্রমণ করতে কে বেরিয়েছিল? তো মাথায় রাখবা কি পয়েন্ট গুলো একটু। ম্যাগলেন, ঠিক না? ম্যাগলেন বেরিয়েছিল। তো এবার দেখো আমি যদি এখানে বলি কি দক্ষিণ মেরুতে ভারতের প্রথম কে গিয়েছিল? দক্ষিণ মেরুতে ভারতের প্রথম, তো মাথায় রাখবা যে কে বাজাজ, ঠিক, যে কে বাজাজ দক্ষিণ মেরু গেছিল। মাউন্ট এভারেস্টের যদি কথা বলি, তো মাউন্ট এভারেস্ট প্রথম কে চেপেছিল? খুবই ইম্পর্টেন্ট। দেখো কি পয়েন্ট গুলো নেওয়া হয়েছে, হিলারি আর তেনজিং। তো কত সালে গেছিল সেটাও নেওয়া হয়েছে এখানে, এবং মহিলা কে চেপেছিল সেটাও এখানে নিচে নেওয়া হয়েছে। দেখো আমি যদি আমার এইটাকে সরাই তো এখানে দেখতে পাবা, ঠিক? যখন পিডিএফ পাবা এর সাথে পেয়ে যাবে, তো এগুলো মনে রাখবা মেনলি। দেখো 24 নম্বর আমাদের কি বলতে চাইছে, যেগুলো ইম্পর্টেন্ট বা সেই প্রশ্ন থেকে হয়, তো আমি প্রতিটা ক্লিয়ারিটি করে দিচ্ছি। দেখো 24 কি বলছে? আরাবলিক পর্বত হচ্ছে। তো এখান থেকে বারবারই করে একটা করে প্রশ্ন তুলাই হয়, ম্যাক্সিমাম এক্সাম গুলোতে দেখবা কি এই প্রশ্নগুলো পেয়ে যাবা। তো আরাবলিক পর্বত থেকে কোন কোন প্রশ্ন করা হয়? আরাবলিক পর্বত হচ্ছে ভঙ্গিল পর্বত, মালভূমি, স্তূপ পর্বত, না সঞ্চিত? তো মাথায় রাখবা এটা ভঙ্গিল পর্বত। কিরকম ভঙ্গিল পর্বত? এটাও জিজ্ঞেস করে নিয়েছো অলরেডি, দেখবা প্রিভিয়াস করবা তো ওটা পাবা। প্রাচীনতম ভঙ্গিল পর্বত রয়েছে আরাবল্লিক পর্বত। আরাবল্লিক পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তার উচ্চতা কত? এগুলো জিজ্ঞেস করে, তো আমি প্রত্যেকটা কি পয়েন্ট নিয়েছি তো এখান থেকে দেখে নাও। এটা প্রাচীনতম পর্বত আর প্রাচীনতম ভঙ্গিল পর্বত, কিন্তু মাথায় রেখো আমি যেগুলো এ, ঘোরাচ্ছি সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং এর উচ্চতম শৃঙ্গের নাম কি? গুরু শিখর। আচ্ছা উচ্চতা নেওয়া হয়নি, আমি উচ্চতা বলে দিচ্ছি, 1722, ঠিক? তো আরাবলিক পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আমরা দেখে নিলাম গুরু শিখর, যার সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে কত? 1722। তো এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। এবং কতদূর পর্যন্ত বিস্তৃত রয়েছে খুব ইম্পর্টেন্ট না? আচ্ছা কোন রাজ্যে অবস্থিত? রাজ্যকে এখানে ইনক্লুড করা হয়নি, তো আমি বলে দিচ্ছি রাজ্যটা হচ্ছে আমাদের রাজস্থান, ঠিক, রাজস্থান। চলো আমাদের দেখো 25 নম্বর কি বলছে, যে কয়লার কার্বনের শতাংশ বেশি, সবচেয়ে বেশি, তার নাম কি? তো দুই ধরনের মনে রাখবা কয়লা। এক ধরনের সবচেয়ে বেশি উৎকৃষ্ট মানের কে, আর সবচেয়ে নিম্ন মানের কে, এই দুটোই জিজ্ঞেস করে। অ্যানথ্রাস, লিমোনাইট আর বিটুমিনাস, না পিট? তো মাথায় রাখবা সবচেয়ে উচ্চ মানের হচ্ছে এনথ্রাস, আর সবচেয়ে নিম্ন মানের হচ্ছে, দেখে নাও, লিকোনাইট। তো এখানে আমি নিয়ে নিয়েছি, দেখো এনথ্রাস সবচেয়ে উচ্চ মানের আর লিকোনাইট সবচেয়ে নিম্নমানের। মাথায় রাখবা যখনই এখান থেকে প্রশ্ন আসে, তো এই দুটো খুবই জিজ্ঞেস করা হয়। এবং এই কয়লা খনি কোথায় রয়েছে সবচেয়ে বড়, লার্জেস্ট কয়লা? তো ঝাড়খণ্ড আর উড়িষ্যায়, ঝাড়খণ্ড আর উড়িষ্যায়। ক্লিয়ার? চলো নেক্সট দেখি। 26 নম্বর দেখো, লু নামক স্থানীয় বায়ু প্রবাহিত হয় এর সমভূমিতে, মানে কার সমভূমিতে প্রবাহিত হয় লু নামক স্থানে পাই? তো মাথায় রাখবা পশ্চিম ভারতে বেশি করে দেখা গেছে। দেখো পশ্চিম ভারতে দেখা গেছে, ওপরে উত্তর ভারতেও দেখা গেছে, যদি দেখবা তো পূর্ব ভারতেও দেখা গেছে, কিন্তু মেইনলি এটা যদি ফোকাস করে তো মেইনলি পূর্ব পূর্ব বলছি পশ্চিম ভারতেই দেখা যায়। তো এখানে বলছি দক্ষিণ ভারত, পূর্ব ভারত, পশ্চিম ভারত। তো এখানে উত্তর হয়ে যাবে আমাদের পশ্চিম ভারত। পশ্চিম ভারতের কোন কোন জায়গায় দেখা গেছে? দেখো পশ্চিম ভারতে আমাদের একটা মরুভূমি রয়েছে, থর মরুভূমি, যেটা রাজস্থানে রয়েছে। আরাবলিক পর্বত যেখান থেকে ছিল সেখান থেকে সেটাও ছিল, কিন্তু মরুভূমি। তো এই মরুভূমি রাজস্থান,
তারপরে গুজরাট নিচ্ছে, পাঞ্জাব নিচ্ছে, হরিয়ানা নিচ্ছে, দিল্লি নিচ্ছে। এগুলোতে লু প্রবাহিত হয়। আর লু কখন কবে প্রবাহিত হয়? গ্রীষ্মকালে প্রবাহিত হয়। আর তার দেখো উষ্ণতা থাকবে তখনই লু কিন্তু প্রবাহিত হবে। বাতাসের সাথে শো শো শব্দের যে বায়ুটা প্রবাহিত হয়, সেই বায়ুটার সাথে একটু হালকা গরম যে লাগে তাকে আমরা বলি কি লু বলে থাকি। কি বলে থাকি? লু বলে থাকি। উষ্ণ বাতাস থাকে সেটাতে। ক্লিয়ার? তো দেখো এখানে প্রত্যেকটা রাজ্যের নাম এখানে ক্লিয়ারিটি করা রয়েছে। চলো নেক্সট দেখো। আচ্ছা দেখো ২৭ নম্বর কি বলছে? রেগুর মৃত্তিকা সৃষ্টি হয়। তো এর নাম আরো রয়েছে। আর এখান থেকে প্রায় প্রশ্ন দেখা যায়। সৃষ্টি হয় শিলা থেকে। তো কোন শিলা থেকে রেগুর, তো এর নাম আর কি রয়েছে? কৃষ্ণ, কৃষ্ণ মৃত্তিকা। ঠিক? তো এখানে মাথায় রাখবা কোন শিলা দেখা যায়? গ্রানাইট দেখা যায়, নাইস দেখা যায়, বেসল্ট দেখা যায়। তো মাথায় রাখবা কোন শিলা দেখা যায়? বেসল্ট শিলা দ্বারা গঠিত হচ্ছে রেগুন, যাকে আমরা দক্ষিণোত্তর মালভূমি বলি, লাভা গঠিত মালভূমিও বলে থাকি। তো দেখো আমরা কি পয়েন্ট গুলোতে পুরো, আচ্ছা ব্ল্যাক সোলও বলে থাকি, কালো বলে থাকি, খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক? আমি কিন্তু যেগুলোতে ইম্পর্টেন্ট দিচ্ছি এগুলো কিন্তু এখান থেকে যখন প্রশ্ন তোলা হবে তো এই জায়গাগুলো থেকেই তোলা হবে। দক্ষিণাত্য, দক্ষিণাত্য মালভূমি, লাভা গঠিত মালভূমি, লাভা গঠিত মালভূমি, ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত, ঠিক না? আর তার নাম কি? কৃষ্ণ মৃত্তিকাও বলা হয়। ক্লিয়ার? এখানে কোন কোন ফসল দেখা যায় সেগুলো ফসলগুলো এখানে নিচে দেওয়া রয়েছে। ফসলগুলো খুব ইম্পর্টেন্ট না, তবুও আমি নিয়েছিলাম। চলো আচ্ছা, ম্যাপে দেখে নাও কোথায় রয়েছে দক্ষিণাত্য। এই জায়গাটাতে রয়েছে দক্ষিণাত্য আম মালভূমি, ঠিক না? যেটা বেসল্ট শিলা দ্বারা গঠিত, আমি তো বললামই এখানে। চলো এখানে দেখে নাও ২৮ নম্বর। কোনটি পারলিক শিলা? এদের মধ্যে কোনটি পারলিক শিলা রয়েছে? দেখো আমাদের এ নম্বর অপশন দেখো তো মার্বেল, আর যদি ডি নম্বর দেখো তো কয়লা রয়েছে। তো শিলা কত প্রকার হয়? এটা আমরা দেখে নিচ্ছি। শিলা ৩ রকমের হয়, আগ্নেয় শিলা, পারলিক শিলা আর রূপান্তরিক শিলা। তো যদি এখান থেকে একটু লক্ষ্য করবা এইটুকু, এইগুলো তো প্রত্যেকটা রূপান্তরিক শিলা রয়েছে। কয়লায় রূপান্তরিক শিলা নয়। তো কয়লা আমাদের এখানে ডি নম্বর রাইট হয়ে যাবে। তা তো কি পয়েন্ট গুলো দেখে নাও তো কি পয়েন্ট থেকে ক্লিয়ার। আগ্নেয় শিলা আমরা কাদের, গ্রানাইট, ডোলেরাইট, এগুলো হচ্ছে আগ্নেয় শিলা। পারলিক শিলা কি? বেলে পাথর, নুড়ি, নুড়ি পাথর, কাদা পাথর, চুনা পাথর, এগুলো হচ্ছে আমাদের পারলিক শিলা। আর যদি দেখো রূপান্তরিক শিলা, দেখো মার্বেল আর দিচ্ছে, তো এগুলো হচ্ছে আমার রূপান্তরিক শিলা, আমি যে এখানে বললাম। তো এখানে আমাদের ডি নম্বর রাইট। এই শিলাগুলো মাথায় রাখবা কোনটা কার রয়েছে, কারণ জিজ্ঞেস করে নেই। এবার দেখো খুবই ইম্পর্টেন্ট এটা, আলোকনন্দা এবং ভাগীরথী নদীর সঙ্গম স্থল হলো। তো দুটো এখান থেকে বেশি করে জিজ্ঞেস করা হয়। দেখো এখানে এ নম্বর অপশন দেব প্রয়োগ বলছে, আর রুদ্র প্রয়োগ বলছে এলাহাবাদ আর বারাণসী। এলাহাবাদ আর বারাণসীকে যদি লক্ষ্য করো তো এটা গঙ্গা নদীর তীরে অবস্থিত। যদি জিজ্ঞেস করা হয় গঙ্গা নদীর তীরে অবস্থিত শহরগুলোর নাম বলো, তো একটা এলাহাবাদ রয়েছে, আর বারাণসী রয়েছে, কানপুর রয়েছে, ঠিক না? এগুলো রয়েছে। তো এই দুটো আমাদের গঙ্গা নদীর উপকূলে অবস্থিত রয়েছে। তো এবার আমাদের এই দুটো অপশনের মধ্যে তো হবে আলোকনন্দা ও ভাগীরথী নদীর মিলনস্থলে কে রয়েছে। তো মাথায় রাখবা ভাগীরথীর ছেলের নাম কে ছিল? দেবব্রত। দেবব্রতকে যদি মহাভারত দেখে থাকো, দেবব্রত কার পুত্র ছিল? ভাগীরথীর পুত্র ছিল, ঠিক না? তার নামও ছিল দেবব্রত। তো এখান থেকে একটা ট্রিকে মনে রাখতে পারো কি ভাগীরথীর পুত্র দেবব্রত, তো দেব প্রয়োগ বলা হয়। এ নম্বর এখানে রায়। রুদ্রপ্রয়োগ কাকে বলা হয়? দেখো আমি নিয়েছি, খুবই ইম্পর্টেন্ট। আলোকনন্দা ও মন্দাকিনী নদীর সঙ্গম স্থলকে রুদ্র প্রয়োগ। আর এই দুটো তো আমি বলেই দিলাম কি গঙ্গা নদীর উপকূলে অবস্থিত শহর রয়েছে। ক্লিয়ার? চলো ৩০ নম্বরটা দেখো আমাদের কি বলছে। পশ্চিমবঙ্গের প্রথম দ্বিচক্রযান কারখানা যৌথ উদ্যোগে গুয়াংঝা মোটর এসেছিল। গুয়াংঝা শুনে কিরকম মনে হচ্ছে? এটা চাইনিজ ভাষা। তো উত্তর কোরিয়া থেকে এসেছিল, চীন থেকে এসেছিল, দক্ষিণ কোরিয়া থেকে এসেছিল, জাপান থেকে এসেছিল। দেখো এখানে বি নম্বর হয়ে যাবে। চাই চাইনা থেকে এসেছিল। ক্লিয়ার? তো চাইনার মতো নামও রয়েছে এখানে। তো আজকে ১০টাই আমি এখানে করলাম। তো ছোট ছোট পার্ট এই জন্য করছি, তোমাদের দেখতে সুবিধা হবে, অল্প সময়ে দেখে নিবা, সেই জন্য আমি ছোটই পার্ট করছি, ১০-১০টা করে নিচ্ছি। তো দেখো আজকে আমাদের যদি খেয়াল করো তো ৮ এর মোটামুটি শেষ হয়ে গেছে, আর কিছুটা রয়েছে ২-১টা, তারপরে ৯, ১০ একেবারে ১৩ চলে যাবো, কারণ ৯ এক্সাম হয়নি, 10 এক্সাম, ১৩ আসবো, তারপরে ১৪, ১৫ এরকম করে যেতে থাকবো, ২৩ পর্যন্ত চলে আসবো খুবই তাড়াতাড়ি। তো এখানেই থাকুক আজকের ক্লাস। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে।